নমস্কার, থার্ড আইতে সকলকে স্বাগত। দেখুন, একটা জল্পনা ছড়িয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 50 জন বিধায়ক নিয়ে তিনি আলাদা দল গড়ছেন এবং এই মর্মে তিনি স্পিকারের কাছে গিয়ে প্রধান বিরোধী দলের দাবি করতে পারেন। এই খবরটা কোথা থেকে বেরোলো? না, মিডিয়া থেকে। প্রথম মিডিয়া এই খবরটা চাউট করলো। ঠিক মনে করে দেখুন, যেদিনকে রেজাল্ট বেরোয় সেদিনকে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে একরকম রেজাল্ট দেখাচ্ছে, আর মিডিয়া তখন দেখাচ্ছে বিজেপি 200 পার করে গেছে এবং তৃণমূল কর্মীদের মনোবল ভাঙার জন্য এটা যথেষ্ট ছিল। ঠিক একইভাবে তৃণমূল কর্মীদের মনোবল আরও ভাঙতে উদ্যত হয়েছে বাংলার মিডিয়াগুলো। তারা প্রচার করছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 50 জন এমএলএ নিয়ে তিনি আলাদা দল করছেন, এমনকি প্রতীকটাও তিনি কেড়ে নিতে চাইছেন, এরকমও খবর শোনা যাচ্ছে। কিন্তু এই জল্পনায় আরও হাওয়া দিলেন তাপস রায়, বিজেপি মন্ত্রী। তিনি এতে আরও হাওয়া দিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বসলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 50 জন এমএলএকে নিয়ে তিনি আলাদা দল গড়ছেন, স্পিকারের কাছে দাবি জানাতে যাচ্ছেন। এই নিয়ে জল্পনা বাড়লো আরও, কারণ তাপস রায় একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি যখন তৃণমূলে ছিলেন তখনও ততটাই গুরুত্বপূর্ণ ছিলেন, বিজেপিতেও গুরুত্বপূর্ণ নেতা, তার কথার নিশ্চয়ই গুরুত্ব আছে। কিন্তু তিনি তারপরে 180 ডিগ্রি ঘুরে গেলেন, ডিগবাজি খেলেন। ডিগবাজি খাওয়ার পর তিনি, আপনি দেখতে পাচ্ছেন সেই পোস্টটা এখন এই মুহূর্তে স্ক্রিনে, যেখানে তাপস রায় বলছেন যে 50 জন এমএলএ নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধী যে দল আছে সেই বিরোধী দলে ভাঙন ধরাচ্ছে। এর আগেও তাপস রায় একটি গর্হিত কাজ করেছিলেন। তিনি বিধায়ক হয়েও তিনি মুসলমানদের, হুগলিতে মুসলমানদের একটি বিশ্ব উলেমা কি হয়েছিল, সেইখানকার ছবি দেখিয়ে বলছেন দলে দলে বাংলাদেশিরা বাংলাদেশ পালাচ্ছে। এরকম একজন দায়িত্ববান লোকের কাছ থেকে এই ধরনের পোস্ট মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে। ঠিক একইভাবে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং তৃণমূল কর্মীদের মধ্যে মনে একটা চিড় ধরেছে গতকালের ওয়াই চ্যানেলের সভার আগে, যাতে সবাই ভিড় কম হয়, যাতে মানুষ কম যায়, যাতে বিধায়কেরা ভয় পেয়ে যায়, তার জন্য এই রকম একটা পদক্ষেপ তাপস রায় নিয়েছেন বলে আমরা মনে করছি। যাকে তার এই পদক্ষেপ সফল হয়নি। ওয়াই চ্যানেলে যথেষ্ট ভিড় হয়েছিল, কিন্তু তাপস রায় কি বলেছেন এই যখন তার পুরো ব্যাপারটা ধরা পড়ে গেল এটা যে ফেক, তিনি তখন বলছেন সাংবাদিকদেরকে যে এটা তিনি রিপোস্ট করেছেন, অর্থাৎ কোনো জায়গা থেকে কপি করে তিনি পোস্ট করেছেন এবং তার ফেসবুক পেজটা অন্য লোক দেখে। এই যুক্তি কি আদৌ ধোপে টেকে? আপনার আমার ফেসবুক পেজ, এখান থেকে কিছু পোস্ট হলে দায় তো আমার আর আপনার। এটা যদি অন্য কেউ চালায়ও তাহলেও দায় আমার আপনার, এবং অন্য জায়গা থেকে যদি কপি করে পেস্ট করা হয় সেটাও দায় আমার আপনারই। তাহলে তাপস রায় আইনের ঊর্ধ্বে যাবেন কেন? যাকে তাপস রায় কি বলেছেন আসুন একবার দেখে নিন। আমি একটা পোস্ট না, আমি রিপোস্ট ওটার মধ্যে আমি আমার ফেসবুকটা আমি নিজে আমি হ্যান্ডেল করি না, এটা তোমরা দেখতে পারো আমার কেউ করে না। না, আমি একটা রিপোস্ট, ওটা পোস্ট আরে পোস্ট যদি কিছু হয়, এরকম যদি ঘটনা তৃণমূলের ঘটে তো সেটা যাবে না আমার ফেসবুকে। শুনলেন, তিনি রিপোস্ট করেছেন, তিনি ফেসবুক পেজটা দেখেন না, এসব বলে দায় এড়াতে চাইল। আদৌ কি দায় এড়ানো গেল? এ দায়িত্ব আপনাদের ওপরে ছেড়ে দিলাম। কিন্তু যাকে নিয়ে এই জল্পনা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন সেটাও শোনাবো আপনাদেরকে। তিনি গতকাল বিধানসভায় গিয়েছিলেন এবং তিনি একাই গিয়েছিলেন, তার সাথে আর কোনো বিধায়ককে যেতে দেখা যায়নি। আমাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে, সেখান থেকে তারা ছবি তুলেছেন। সেখানে ঋতব্রত কি বলেছেন সেটাও দেখাবো। কিন্তু ঋতব্রতকে যা মনে হলো কথা শুনে, আপনাদেরকে দেখতেই পাবেন আপনারা, তাতে যেটা মনে হলো যে ঋতব্রত তাকে দল বহিষ্কার করেছে ঠিকই, কিন্তু তার সমস্ত রাগটা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। জানি না কেন সকলেরই রাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। কারণ কি জানেন, বিজেপি এই ন্যারেটিভটাই ছড়াতে চাইছে যে অভিষেক ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জি ভালো। কারণ মমতা ব্যানার্জির একটা সারা বাংলায় তার একটা ফলোয়ার আছে, বিশাল সংখ্যক ফলোয়ার আছে। তাই মমতা ব্যানার্জি ভালো আর অভিষেক ব্যানার্জি খারাপ। মমতা বনাম অভিষেককে লাগিয়ে দিতে পারলে আখেরে লাভ বিজেপি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, কিছুদিন পরে তিনি হয়তো অবসর নেবেন রাজনীতি থেকে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে ওপরের দিকে উঠতে না পারেন, তাই শুরুতেই মানে তাকে কেটে দেওয়ার, ছেটে দেওয়ার সব রকম চেষ্টা বিজেপির তরফ থেকে করা হচ্ছে মিডিয়াকে সঙ্গে নিয়ে। এবং তাপস রায়দের মতন কিছু বিধায়ক এই কাজে একদম মানে দু হাত মানে খুলে নেমে পড়েছে। আমরা শুনবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনে যাওয়ার পথে আমাদেরকে কি বলেছেন, আসুন শুনে নিন। তালিকা জমা ভাই কিসের তালিকা? বিধায়কদের নামের তালিকা। কোন বিধায়কদের নামের তালিকা? কাকে বলেছিলাম আপনাদের? কাকে কোন চ্যানেলে বলেছিলাম? এটা না কাইন্ডলি বলতে হবে। তাপস দা একটা পোস্ট করেছেন যে আপনি 50 জনের নাম নিয়ে বিধানসভায় আসছেন জমা দেবেন, সেটাই প্রশ্ন করা হচ্ছে আপনাকে। আমি বিধানসভায় আমার কিছু কাজে এসেছি, আমি কোনো তালিকা নিয়ে আসিনি। মানে এগুলো সব স্পেকুলেশনস। There is nothing like such. গতকাল যে মিটিংটা হলো এমএলএ হোস্টেলে, ওখানে কারা কারা ছিলেন, কি কথা হলো? আপনি আড্ডা দিতে গেছিলাম, মুড়ি খেতে গেছিলাম, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা। আপনারা যে বহিষ্কার কি বলবেন? বলেছি কালকে যা প্রতিক্রিয়া দিয়েছি। আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে শুনলেন ঋতব্রত কি বলছেন। তিনি এমএলএ হোস্টেলে গিয়েছিলেন, বেশ কিছু এমএলএদের সাথে দেখা করেছেন, চা, মুড়ি, শসা, পেঁয়াজ ইত্যাদি কাঁচা লঙ্কা খেতে। এইসব গল্প আমরা বুঝি, এইসব গল্প প্রত্যেকেই দেয়। তারপরে একটা সময় এক বিবেক জাগ্রত হয় তাদের, তারা অন্য দলে গিয়ে ভেড়ে। তৃণমূল ভালো, তৃণমূল খারাপ, এরকম একটা ন্যারেটিভ ইতিমধ্যেই সেট করেছেন শ্রমিক ভট্টাচার্য। ঋতব্রত ভালো তৃণমূল কিনা সেটা শ্রমিক ভট্টাচার্যরা বলতে পারবেন, কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরপর দুটো পার্টি থেকে বহিষ্কৃত হলেন। এর আগে সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তারপরে তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন। এবার সম্ভবত বিজেপি বাকি আছে, কারণ বিজেপির যে এজেন্ডা চালায় বিজেপি বা বিজেপির যে আদর্শ, সেই আদর্শের সাথে ঋতব্রত কতটা খাপ খাইয়ে নিতে পারবেন, শুভেন্দু অধিকারীর মতন হঠাৎ করে সনাতনী হয়ে যেতে পারবেন কিনা, বা গেরুয়া তিলক, গেরুয়া উত্তরীয় পরে তিনি ঘুরে বেড়াবেন কিনা, এটা আমরা জানি না, সময় তার উত্তর দেবে। কিন্তু এই প্রসঙ্গে, ঋতব্রত প্রসঙ্গে কিন্তু মুখ খুলেছেন তৃণমূলের একাধিক নেতা। কুণাল ঘোষ মুখ খুলেছেন, সুপ্রকাশ গিরি পূর্ব মেদিনীপুরের লড়াকু নেতা, তিনি মুখ খুলেছেন মদন মিত্র। আমরা সে কথাও শোনাবো আপনাদেরকে, তবে ছোট্ট একটা বিরতি থেকে এসে। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা 24 ঘন্টা তো নানা খবর দেখেন টিভিতে, সে খবরের না আছে আগা, না আছে মাথা, না আছে মুন্ডু, বিভিন্ন রকম খবর মানে রসিয়ে মানে এমন করে পাকিয়ে দেওয়া হয়, এমন করে পরিবেশন করা হয় যেন খবর কত ইম্পর্টেন্ট। এই এত আজে বাজে খবরের মধ্যে আসল খবরটাই আপনার আমার মিস হয়ে যায়। তাই আমরা আমাদের ফেসবুক পেজে আমরা কিন্তু প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যে মুহূর্তে ঘটছে সেই মুহূর্তে আপনাদের কাছে তুলে আনছি, বেশ কিছু ক্ষেত্রে লাইভও দেখাচ্ছি। আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন। এনকে ডিজিটাল ম্যাগাজিন যদি ফেসবুকে লেখেন এবং সার্চ করেন, আমাদের পেজটা পেয়ে যাবেন। এই পেজটা ফলো করে রাখলে দিনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর আপনি এই ফেসবুক পেজ থেকেই পেয়ে যাবেন, অন্য কোথাও যেতে হবে না। আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা ইতিমধ্যে অনেকেই আমাদের ফেসবুক পেজে এসে ফলো করেছেন, তাদেরকে ধন্যবাদ। আমাদের দেখুন হিসেব মেলেনি, আমরা যে পরিসংখ্যান দিয়েছিলাম ভোটের আগে মেলেনি, যে কোনো কারণেই হোক মেলেনি। সেই তথ্য তলাশ তো আমরা চালাচ্ছি। আমরা নিশ্চয়ই বলবো যে আমাদের জনমত সমীক্ষা কেন মিলল না, সেটা নিয়ে অনুষ্ঠান করব। আমাদের এই যে তৃণমূল কংগ্রেসের পরাজয়, বহু মানুষ আশা করেছিলেন, আমাদের ওপর ভরসা করেছিলেন, তাদের ভরসা আমরা রাখতে পারিনি। কিন্তু তারপরেও জানেন, যারা মান্থলি সাবস্ক্রিপশন দেন আমাদের, তারা প্রত্যেকে
মান্থলি সাবস্ক্রিপশন বাড়িয়ে দিয়েছেন। যেহেতু আমাদের বিজ্ঞাপন দাতাদের ভয় দেখিয়ে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে, তাই মান্থলি সাবস্ক্রিপশনটা আমাদের বেড়েছে। যারা পাঠাতেন এতদিন, যে 100 টাকা পাঠাতেন তিনি 500 টাকা পাঠাচ্ছেন, যিনি 500 পাঠাতেন তিনি 1000 পাঠাচ্ছেন। আমাদের কিন্তু এই ক্রাইসিসের সময় আপনারাই পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা যদি আমাদের আর্থিক সাহায্য পাঠাতে চান, নিচের নম্বরটি দেখে রাখুন, 9830075869, এই নম্বরে আর্থিক সাহায্য পাঠাতে পারেন, অথবা যে QR কোডটি দেখতে পাচ্ছেন সেটিকে স্ক্যান করে আপনারা আমাদের এই মুহূর্তে কিছু আর্থিক সাহায্য পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আর দেরি করব না, আমরা এরপর একের পর এক তৃণমূল নেতাদের বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো। তৃণমূল নেতারা ঋতব্রত প্রসঙ্গে কি বলেছেন আসুন পরপর শুনতে থাকি। সুপ্রকাশ গিরি, কুণাল ঘোষ, মদন মিত্ররা কি বলেছেন এই সব শুনিয়ে শেষ করব আজকে থার্ড আই। সকলে ভালো থাকবেন। আপাতত আমি বিদায় নিচ্ছি, কিন্তু শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য। আসুন দেখে নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সবচেয়ে বেশি পেয়েছেন, সবচেয়ে বেশি নিয়েছেন, তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম কথা বলছেন, প্রথম মুখ খুলছেন। তো স্বাভাবিক কারণে দল এখানে অনেক জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছে। কে খাঁটি আর কে নকল 15 বছরে দল ঠিক করতে পারেনি। এই 15 বছরে তৃণমূলের কে খাঁটি, তৃণমূলের কে নকল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারেনি। আজকে দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি সিপিএম করতেন। আমি যখন কলেজে পড়তাম, আশুতোষ কলেজে, সেই আশুতোষ কলেজে তিনি এসএফআই নেতা ছিলেন, আশুতোষ কলেজে এসএফআই নেতা ছিলেন এবং ডিওয়াইএফআই এ করেছেন। সিপিএম এর সময় তিনি পুরো সিপিএম এর পিরিয়ডটা সিপিএম এর সঙ্গে ছিলেন, প্রায় ম্যাক্সিমাম। আবার তৃণমূল আসার পরে তৃণমূলের সঙ্গে এসে তৃণমূলের সাংসদ হয়েছেন, তৃণমূলের রাজ্য স্তরের নেতৃত্ব, একটি সংগঠনের রাজ্যের মাথায় দাঁড়িয়েছেন, বসেছেন। আবার তৃণমূল থেকে নির্বাচিত বিধায়ক তিনি প্রথম শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন দিল্লিতে এবং শুভেন্দুর হয়ে তিনি প্রশংসা করেছেন। এই ধরনের লোককে আমরা এগিয়ে দিয়েছি। কিন্তু দলের মধ্যে থেকে যারা দলের একনিষ্ঠ কর্মী, যারা দলকে ভেবেছে, দলের ভালো ভেবেছে, তারা কিন্তু পিছিয়ে গেছে, তাদের কিন্তু আমরা পিছিয়ে দিয়েছি। তাই এইগুলো ধরেই কিন্তু আজকে দলের বিপর্যয় হয়েছে। আমরা কেউ কিন্তু বাকি বিধায়ক যাদের কাছে ফোন যাচ্ছে, যারা আজকে গেটওয়ে হোটেলে মিটিং করেছেন, আমি তাদের অনুরোধ করব, আমরা কেউ নির্দল জিতে আসিনি। একজন 70 বয়সী ভদ্রমহিলা, 70 বছর বয়সী, তাকে খাটিয়ে ছুটিয়ে তার ছবি দিয়ে তার প্রচার করিয়ে তারপরে আমরা এসছি এখানে। ফলে একটা লোকের বিবেক বলে কিছু থাকা উচিত। দলকে যদি কোনো সাজেশন থাকে, দলকে ঢেলে সাজানো সুযোগটা দিন নেত্রীকে। তার আগে এইসব লোকের পাল্লায় পড়বেন না, এরা শুধু নিজেদের স্বার্থ জানে। সে তো যারা গেটওয়েতে গেছে তারা বলতে পারে, আমি অত কিছু জানি না। খেলা চলছে বলছে, দল ভাঙানোর কোনো খেলা চলছে হতে পারে, কিন্তু এই যে দল ভাঙানোর খেলা চলা বা এই যে আপনি যে প্রশ্ন করছেন, তার জন্য আপনার প্রশ্নের উত্তরে বলি, এর জন্য আমি বিজেপিকে আগে বেশি দোষ দিতে যাব না। যে সুবিধাবাদীগুলো এর জন্য বসে আছে, আমি তো তাদের দিকে আগে যাব। বিজেপি একসময় চোখদান মেলা করতো দিলীপ বাবুর আমলে, ডেকে ডেকে লোক নিয়ে নিত। আজকে মুখ্যমন্ত্রীও তো আগে তৃণমূলেই ছিলেন, তো বিজেপি নেয়নি। এরপরে আমরাও আবার ওদের নিয়েছি, এবার বিজেপি হয়তো নিতে চেষ্টা করছে। আমি ওদের ওই নীতি কথা পরে হবে, আমি ওদের দোষ দিচ্ছি না। দোষ তো এই লোকগুলো যারা বসে আছে এই টোপটা নেবে বলে, গাজরটা খাবে বলে। একটা কৃতজ্ঞতা বোধ থাকবে। আই রিপিট, আমি বাকি বিধায়কদের হাত জোর করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি। আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দিয়েছেন সেই ভোট আমরা পেয়ে বিধানসভায় এসেছি। দম থাকলে নির্দল হয়ে আলাদা নিজেরা জিতে এসে তারপর আমরা এসব করতাম। আমরা জিতে এসেছি তৃণমূলের হয়ে। আর প্রথম মিটিং এর পর আমার যদি কোনো অভিযোগও থাকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি না দিয়ে আমি দিচ্ছি স্পিকারকে। এ হয় নাকি কখনো এত বড় দল বিরোধী কাজ? কিন্তু যদি কারুর কোনো ভুল ত্রুটি মনে হয়, তাহলে সেটা আগে তো নেত্রীকে জানানো উচিত।
নেত্রী তো সই সংগ্রহে ছিলেন না, নেত্রী সই সংগ্রহে ছিলেন না, এবং সবাই ছিলেন। কে কখন সই করতে মিস করেছেন, কে আগে করেছেন, কে পরে করেছেন, এর মধ্যে আমি ঢুকছি না। আমাদের প্রয়োজনীয় যত সংখ্যক বিধায়ক, তার থেকে বেশি বিধায়ক আমাদের আছে। এবার এরা যদি নৈতিকতা অনৈতিকতার কথা বলেন, তো ভোটের আগে, ভোটের দিন পর্যন্ত যে তৃণমূলটা সব ভালো ছিল বলে তারা প্রার্থী হলেন, হারার পর একটা ইস্যু তারা মনে করছেন সেটা খারাপ হয়ে গেল, অনৈতিক হয়ে গেল। 20 দিন হয়নি, 20 দিনের এমএলএ তারা আজকে এই বিশ্বাসঘাতকতা। আমার নিজের এই দলের নিশ্চিতভাবে সব কাজ আমার পছন্দ নয়, আমার নিজের অনেক রাগ অভিমান আছে, কিন্তু আমি নির্দল হয়ে বিধানসভায় যাইনি। আমি তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ভোট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মুখ্যমন্ত্রী চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসেন, তাদের ভোট আমি পেয়েছি। আমি কি করে আমি বেইমানি করবো? কিভাবে আমি বিশ্বাসঘাতকতা করবো? আজকে যদি ওনাদের অভিযোগ, আমি ঠিক ভুলের মধ্যে যাচ্ছি না, ওনাদের যদি মনে হয় একটা অভিযোগ করা উচিত, কেন নেত্রীকে করলেন না? তারপরে তো সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে এই দুজনই মিটিং এ বসছিলেন, আমি ছিলাম সেখানে। সেদিনকে তো একবারও বললেন না, তাহলে স্পিকারকে দিলেন কেন? বলার স্কোপ ছিল তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের সঙ্গে তো মিটিং এ বসেছিলেন, সেদিন তো বললেন না। সেটা কি করে হতে পারে? বা পরেও বলতে পারতেন, হোয়াটসঅ্যাপ করতে পারতেন, দিদিকে চিঠি লিখতে পারতেন। তাহলে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, উনি সেটা জাস্টিফাই করে দিয়েছেন। কারণ উনিও বুঝেছেন এরা সব এখন ভালো সাজার জন্য করছে, এরা ভালো সাজার জন্য, ভালো তৃণমূল সেজে বিজেপির ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য করছে। সেটা শুভেন্দু অধিকারী বুঝেছেন। ওরা ওদের রাজনৈতিক কৌশলে এদের মদত দেবেন কি দেবেন না, সে তাদের ব্যাপার। বাট শুভেন্দু অধিকারী অত্যন্ত সচেতন ভাবে নাম দুটি বলে দিয়েছেন এদের এক্সপোজ করে দেওয়ার জন্য। শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। যদি আমায় দেখতে পান তাহলে একটা জয় বাংলা লিখবেন প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কতটা সিরিয়াসলি দেখছেন। দেখুন, একটা কথা বলি, মানুষ চেনা যায় যখন কেউ অসুবিধার মধ্যে পড়ে। সুখের দিনে সব কিছু নিলাম আর দুঃখের দিনে ছেড়ে দিলাম। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনি কি, আপনার সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র কি মহাভারতে? আমি বলেছি দুর্যোধন। জিজ্ঞেস করেছে কেন? আমি বলেছি মৃত্যুর সামনে দাঁড়িয়ে, মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু তারপরেও বন্ধু মিত্র কর্ণকে ছাড়িয়ে নিজের সর্বস্ব ত্যাগ করে কর্ণের পাশে দাঁড়িয়েছিল। দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, স্বরাষ্ট্রে, রাজোদ্ধারে, স্বজ তিষ্ঠতি সবাঙ্গ। এটা ঠিক। আজকে বিরোধীর তা বেশি করলে বিজেপির কেস দেবে, অ্যারেস্ট করবে। তা যদি কিছু না করি তাহলে তো মানুষ আমায় বলবে আপনাদের জিতেইছি কেন। আজকে যে তৃণমূল কংগ্রেসের কেউ কেউ বলছেন যে দলে অধর্ম, অনৈতিকতা, এগুলো ডার্বি খেলার আগের দিন অন্য জার্সি পরে খেলতে পারতেন। সেদিন কিন্তু তৃণমূলের জার্সিটাই প্রয়োজন ছিল। যাই হোক, আপনাদের সকলকে আমি করজোরে অনুরোধ করছি, সমস্ত এমএলএদের কাছে আমি আবেদন করছি একজন সহকর্মী হিসেবে, এই যে লক্ষ লক্ষ হকার, কেন্দ্রীয় সরকারের নীতি হচ্ছে 2024-এর যে কোনো রকম থ্রেটনিং, কোনো রকম মেলাইন করা, হ্যারাসমেন্ট করা, মারধর করা, পুনর্বাসন ছাড়া হকারদের করবে না। কিন্তু তা সত্ত্বেও আজকে লক্ষ লক্ষ হকার তারা তাদের দোকান ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। লক্ষাধিক তৃণমূলের কর্মীরা ঘর ছাড়া, আগুন জ্বালিয়ে দিয়েছে। কয়েক হাজার বুথে পার্টি অফিস চাবি মেরে দিয়েছে। উত্তর 24 পরগনা
জেলা অফিস ভাঙচুর করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে অভিষেক মার খেয়েছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাড়িতে বসে থাকেননি। কল্যাণ ব্যানার্জি মার খেয়েছে, সৌগত রায় অপমানিত হয়েছে। কালকে দুপুর 2টোয় এই হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ, আমাদের কর্মীদের ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরানোর দাবিতে, আমাদের পার্টি অফিসগুলো জবরদখল করা সেগুলো ফেরত পাওয়ার দাবিতে, এবং মিথ্যে মামলায় তৃণমূল কর্মীদের জড়িয়ে তাদের ফাঁসিয়ে দিয়ে তাদের প্রপার্টিতে হাত দেওয়ার প্রতিবাদে আগামীকাল দুপুর 2টোয় মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমণিতে ধর্নায় বসবেন। আমি সকলকে অনুরোধ করছি এবং কামারহাটি বিধানসভার প্রত্যেকটি বুথের নেতৃত্বকেও আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই আসবেন, এবং টাউন প্রেসিডেন্টও আমি অনুরোধ করছি, আপনারা সমস্ত কাউন্সিলরকে অনুরোধ করছি, আমার ট্রেড ইউনিয়নের যারা আছেন, যারা যুব কংগ্রেসের তৃণমূল যুবর আছেন, ছাত্র আছেন, আসুন না, যদি মার খাই একসঙ্গে খাও। এই যে এত কথা বলছি আমরা অভিষেককে, কালকে 5টা হসপিটালে গেছে, 5টা হসপিটালে পয়সা দিয়ে কেউ সিটি স্ক্যান বা MRI করতে রাজি হয়নি।